জানার চেষ্টা করছে, কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটিও করছে। এলাকাবাসীর পাশাপাশি আমরা দেখেছি যে গতকালকে বরিশালের বিক্ষোভ হয়েছে, প্রতিবাদ সমাবেশ হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু টায়ার জ্বালিয়ে তারা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। গতকালকে রাতে বিদ্যুৎ কমিশনার বাসভবনের সামনে বরিশাল রেঞ্জের ডিআইএ বাসভবনের সামনে সেখানে তারা এটি হচ্ছে ওসমান সাদির বাড়ি, গ্রামের বাড়ি, যে বাড়িতে তিনি বেড়ে উঠেছেন। তার ভিটে বাড়ি হচ্ছে এই নলছিটি উপজেলার এই বাড়িতে। মাত্র 32 বছর বয়সে একটি তরতাজা যুবকের প্রাণ যাওয়ায় স্বাভাবিকভাবেই এলাকাবাসী দুঃখ জানিয়েছে এবং এবং এই এলাকাবাসী বলছে যে গতকালকে থেকে যখন এই খবরটি ছড়িয়ে পড়ে তারপর পরে তারা কিন্তু বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। সেই সাথে সাথে খুনিদের অবিলম্বে দেশে এনে দৃষ্টান্ত শাস্তির আওতায় আনার কথা বলছি। আমরা আরেকটু যুক্ত করতে চাই, আমাদের সহকর্মী ঝালকাঠির প্রতিনিধি রয়েছে পলাশায়। আপনার কাছে কি সর্বশেষ সংবাদ রয়েছে? এই বাড়িতে কারা আছে এবং তারা কি বলছেন? এই বাড়িতে এখন আসলে তার ভগ্নিপতি রয়েছেন এবং তার বোন রয়েছেন। আমরা তার বোনের সাথে বারবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু গতকাল এরপর থেকেই তিনি চরমভাবে শোকাহত, তার কথা বলার মতো ভাষা নেই। আমরা তার ভগ্নিপতির সাথে কথা বলেছি, তিনিও চরম শোকাহত। তারপরেও আমাদের যতটা তিনি জানিয়েছেন যে তারা সব রকম প্রস্তুতি গ্রহণ করছেন। মরদেহ বাংলাদেশে আসবে, ঢাকার পরে এই নলসিটিতে তার গ্রামের বাড়িতেও আসবে। ধারণা করা হয়, আমরা যতটা সর্বশেষ জানতে পেরেছি, বড় বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে এবং সেই প্রস্তুতিও তারা নিয়েছে। এবং আমরা যখন এই গ্রামবাসীর সাথে এসে কথা বলছি, তারাও কিন্তু শোকে যেটি বলছে। এবং এই মুহূর্তে আসলে এখানে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি রয়েছে, পুলিশের উপস্থিতি রয়েছে, সেই সাথে সাথে অনেক মানুষ আসছে, সাধারণ ছাত্রসা মানুষও আসছে। আজকের দিনভর নানান কর্মসূচি রয়েছে। আসলে গতকাল রাত থেকে কিন্তু এই বাড়িতে অসংখ্য মানুষ উপজেলার সকল মানুষই কিন্তু ঝালকাঠি এবং নলসিটিতে ব্যাপক কর্মসূচি রয়েছে। ধন্যবাদ। শুধুমাত্র ঝালকাঠি নলছিটি নয়, এর পাশাপাশি বরিশাল বিভাগ জুড়ে প্রত্যেকটি জেলায় কিন্তু নানান ধরনের ঝালকাঠির নলছিটিতে তার গ্রামের বাড়ি থেকে এতটুকুই খবর ছিল। পাশে খবরের পাশে আলোচনা চলছে, ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। কোনো পক্ষে কিছু নেই বলতে পারি। আসলে ওর দাফনের ব্যাপারে আমাদের পারিবারিক সিদ্ধান্ত এখনো চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে নেই, আলোচনা চলছে। রাষ্ট্রপক্ষ চাচ্ছে তারা তাদের মতো করে ঢাকাতে কোথাও কবরস্থ করার জন্য, কিন্তু ওর যে লেখালেখি, কবিতা, আবৃত্তি অনেক কিছুতে প্রকাশ পেয়েছে যে আমি যদি শহীদ হয়ে যাই অথবা আমাকে কেউ যদি মেরে ফেলে, তাহলে আমার আব্বার পাশে আমার কবরটা দিয়ে দিব। আমরা এখন ওর কবিতা, ওর গল্প, ওইগুলো আমরা এখন বেশি প্রাধান্য দিচ্ছি। যেমন কবি নজরুল এক সময় বলেছিলেন যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ঠিক তেমনই এই কবি নজরুলের মতোই আমরা ওর কথাটাকে গুরুত্ব দিচ্ছি। তারপর আলোচনা সাপেক্ষে আসলে বলা যাবে যে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর আমরা বলতে পারবো যে কোথায় আসলে দাফন করা হবে। আসলে ব্যাপারটা নিজেদের কাছে বিব্রত লাগতেছে, আমাদের কাছে বিব্রত লাগতেছে। আপনার কাছে বারবার প্রশ্ন করি, না একবার সবাই ভালো হয় দেখেন। হ্যাঁ, আছে। আপনারা কি বাইরে কি দুলো ভাই কি সাক্ষাৎকার নেবেন? একটু যারা নেবেন সরকারের সুবিধা হবে। বারবার পরে আমরা আপনার সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছেন বা এই শোকাহত মুহূর্তে আসলে আপনারা বুঝতেই পারছেন যেখানে জাতি স্তব্ধ হয়ে গেছে, আমাদের পরিবারের অবস্থাটা কেমন এখন। সবাই যার যার জায়গায় স্তব্ধ হয়ে গেছে। আসলে কি হয়ে গেল, আমরা জানতাম যে ওর যে ইমানি শক্তি, ওর যে চাওয়া পাওয়া, ও মৃত্যু চাইতো আল্লাহর কাছে। যদি মৃত্যুই হয়, আল্লাহ সে শহীদ মৃত্যু দিও, আমি 80 বছর বেঁচে থাকতে চাই না। আমার জন্য সেই বাচ্চাটা যদি আমার 2 দিনও হয়, সেটা যেন আমার ইজ্জতের শহীদ হয়। আল্লাহ সেটা হয়তো কবুল করে নিয়েছেন।
তো এই মুহূর্তে আসলে আমাদের এমন কিছু বলার নাই, ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে শহীদি মৃত্যু কবুল করেন, আর এই জাতি যেন আর কোনো ওসমান হাদিকে না হারায়, এটি আমাদের দাবি। আর দাফনের ব্যাপারে সর্বশেষ দাফনের ব্যাপারে আমরা এখনো পারিবারিকভাবে সিদ্ধান্তে আসতে পারি নাই। রাষ্ট্রপক্ষ চাচ্ছে ঢাকায় তাদের মতো করে এক জায়গায় দাফন করার জন্য, কিন্তু আমরা এখনো সিদ্ধান্ত জানাইনি। আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা জানাই দেব। পুরো নাম কি রাখেন? আমির হোসেন হলদার। ভাই